হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে মাছের মাথা, একটা রুই মাছ এনেছিল বাবুর আব্বু, অনেক বড়। তো এই রুই মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে ভিতরের ইয়েটা কিন্তু ফেলে দিয়েছি। আর আমি তো সবসময় লবণ দিয়ে ধুই। তো এই মাছটা দিয়ে, মাছের মাথাটা দিয়ে এখানে পটল আর মিষ্টি কুমড়ো একসাথে নিয়েছি যদিও, কিন্তু আমি এখানে মিষ্টি কুমড়োগুলোই দিব। এই মাছের মাথাটা দিয়ে রান্না করব। আর আছে এখানে পুঁই শাক, পুঁই শাকের সাথে দুটো আলু দিয়েছি, এতে পুঁই শাকটা ভাল লাগে। তো এগুলো আজকে রান্না করব। আর পটলের সাথে এই যে পটলগুলো এভাবে একটু চ্যাপ্টা করে কেটে নিয়েছে, এগুলোর সাথে আমি একটু চিকেন দিয়ে ভুনা ভুনা করব। তো দেখি আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা রেসিপিটা, সাথেই থাকুন। আর আমি এখানে সব কিছু অলরেডি রেডি করে নিয়েছি। তো এই তো আমি এখানে পেঁয়াজ রসুন দিয়েছি, আর কড়াইটা মাত্রই গরম করতেছি, তাই একটু হ্যাঁ যেন একটা ভেসে আসতেছে হোয়াইট হোয়াইট কালার। তো আমি পাশাপাশি দুটো কড়াতেই রান্না বসিয়ে দিচ্ছি, এতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো এখানেও তেল দিয়ে দিব, এখানেও রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে শাকটা রান্না করবো, এই জন্য তেল কি বেশি হয়ে গেল কিনা বুঝতেছি না। এগুলো ফুটতে ফুটতে আমি এখানে হলুদ মরিচের গুঁড়াগুলো একটু নিয়ে নিচ্ছি। এই তো জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি। কুমড়ো কিন্তু পরিমাণ একটু কম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব শুরুতে। আর এই বাটিটাতে কিন্তু একটু রসুন পেস্ট ছিল, আমার রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে, তো রসুন পেস্ট আমি করে নিব। তো আপাতত কাজ সারার জন্য এটা আমি হাতে একটু করে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন রান্না করব, তো সাথেই থাকুন। তো এখানে পেঁয়াজ রসুনগুলো ফোড়নের জন্য যে নিয়েছি, এগুলো একটু লাল লাল হয়ে আসতেছে। এখন এখানে আমি শাকগুলো দিয়ে দিব। তার আগে আমি একটু এই যে মশলাটা নিয়েছি, এই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিয়েছি, এখন একটু সামান্য পানি দিয়ে দুইটা একসাথে বসানোর ঝামেলাও আছে, যেহেতু একই টাইমে দিয়েছি। তো একটা করতে গিয়ে আরেকটা একটু সমস্যা হয়ে গেছে, কিছু করার নাই। তো এটা হতে হতে আমি এই যে শাকগুলো এখানে দিয়ে দিই। এই দেখেন এটার হাল অবস্থা। তো যেমনই হোক, এখন আমাকে এটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিচ্ছি আমি, দেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আলু আর শাকগুলো দিয়ে দিলাম। আমি পুড়ে যাচ্ছে দেখে চুলোটাও নিভিয়ে দিয়েছি। তো এখন আলু আর শাকগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো এইভাবে কে কে পুঁই শাক ভাজি খেয়েছেন কমেন্টস করে জানাবেন। এক এক সময় দেখা যায় আমরা এক একভাবে রান্না করি। তো আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দিই, তাহলে ঝালটা বের হবে। বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা একটু জমে আসলে তারপর এটাকে নেড়ে চেড়ে দিব। এখন আপাতত থাক। একটু এই ইয়েটা মোটামুটি একটু কষে আসছে। তো এখানে যেহেতু আমি মাছটা আগে কষিয়ে নিব, মাছ দিয়ে রান্না করব, তাই মাছটাই আগে দিয়ে দিচ্ছি। মাছটার মাথাটার ওইভাবে টুকরো দিলাম না, যেহেতু আমরা মানুষ মাত্র 3 জন। আমাদের এটা অবশ্য আমি একবেলার জন্য করছি। এখন কিন্তু রাত, আমি রাতের বেলা রান্না করছি। তো রাতের বেলা রান্না করাতে আমি পরের দিনের জন্য ওইভাবে এখন করব না, এই জন্য আর কি এভাবে রান্নাটা করা। তো ঠিক আছে, এটা একটু কষার জন্য আমরা সময় দিব। তো এটা একটু কষে আসলে আমি কুমড়োটা দিব, ততক্ষণ আমার সাথেই থাকবেন। তো এইভাবে উল্টে দেওয়াটা মনে হয় শ্রেয়, তাহলে ভিতরে মশলাটা একটু ঢুকবে। তা আমি তো এখানে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে একটু রসুন পেস্ট সবগুলোই দিয়েছি, যেটা দিয়ে আমার রান্না না করলে রান্না পরিপূর্ণ হয় না।
তো ঠিক আছে, এটা একটু কষে আসুক, ততক্ষণে আমরা শাকটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই তো শাকটাকে একটু নেড়ে চেড়ে দিই, তাহলে লবণটা চারিদিকে যাবে। শাক হচ্ছে নামে মাত্র, একদম কমে যায় এই টাইপের শাকগুলো। পেঁয়াজ রসুন একটু হওয়াতে একটা কালার চলে আসছে। আমি চাচ্ছিলাম যে হালকা একটু হলুদ দিব, মনে হচ্ছে দেওয়া লাগবে না একটু। তো আলুটা সহ এটা একদম ভাজা ভাজা হয়ে যাক, তারপর দেখি এটার চেহারা কেমন আসে। ততক্ষণে সাথেই থাকবেন। তো এই যে একটা লিকুইড মিল্কের প্যাকেট নামিয়েছি, আর হাঁড়ি পাতিল ধুয়ে উপর করে রাখার পর কেন এরকম হোয়াইট কালার আসে এটা বুঝি না। এটা আমাকে আবার ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই যে যেগুলো জিনিসগুলো বের হয়েছে এগুলো একটু গুছিয়ে রাখবো। এগুলো একটু সাথে সাথে ধুয়ে ফেললে এই যেগুলো লেগে থাকে না। মোটামুটি ফ্রেশ হয়ে গিয়েছে, এই তো কিচ্ছু নাই। তারপরে তো ছুরিটা আর এই ডিশটাও ধুয়ে তুলে ফেললাম। ডিশটা পরিষ্কারই। এই তো মাছটা মোটামুটি কষে আসছে। তো এখন আমি যে মিষ্টি কুমড়োগুলো কেটে রেখেছি এই তো এগুলো দিয়ে দিই। পটলগুলো তো আমি চিকেন দিয়ে রান্না করব বলেছি, তো দেখি কিভাবে রান্না করতে পারি। এই যে মিষ্টি কুমড়োটাও মানে এভাবে চাক করে এই ঝাল ঝাল করে রান্না করলে খুবই টেস্টি লাগে, আমার খুব ভালো লাগে। কার কেমন বাড়িটা কেন ডিস্টার্ব করতেছে, হঠাৎ করে দেখলাম যে অফ হয়ে যাচ্ছে। এবার সহ 2-3 বার খোলো এরকম। তো আবার অন হচ্ছে, ভাগ্য বলে যে অন হচ্ছে। মনে হয় বেশি গরম হয়ে যাচ্ছে, এই কারণে হতে পারে। তো এই তো মিষ্টি কুমড়োটা এভাবে চাক করে দিয়ে দিলাম, কেটে নিয়েছি আর কি। তো হালকা একটু কষার পরে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো এইভাবে মাছ দিয়েও আমি কিন্তু মাঝে মাঝে রান্না করি, যেহেতু এই মাছের মাছের মাথাগুলো ফ্রিজে ছিল, আমি খেয়াল করিনি এই কয়েকদিন ধরে। তো বাবুর আব্বু কালকে আমাকে হঠাৎ করে বলছে যে ফ্রিজে মনে হয় মাছের মাথা আছে। ও কীভাবে যেন কিছু একটা রাখতে গিয়ে দেখেছে আর কি, একটা বক্সে ছিল, এই জন্য আমি খেয়াল ছিল না, আমার নিচে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এটা একটু কষিয়ে নিব, এটা কষতে থাকুক। এর মধ্যে আমি শাকটা আবার নেড়ে দিচ্ছি। তো আমি টুকিটাকি কাজ সারার পরে চিন্তা করলাম মাংসটাতে পানি দিইনি। বাবুর আব্বু এটা খুব একটা পছন্দ করে না, বলে যে বেশি পানি দিয়ে তুমি ভিজিয়ে রাখবা, মাংসের স্বাদ চলে যাবে। তো আমি এখান থেকে যতটুকু নেওয়ার নিব। এই যে একটু বড় বড় চাক আমি একটু ছোট ছোট করে টুকরো করে পটলটা দিয়ে রান্না করব, একদম পটল চিকেন দোলমার মতো, যদিও এটা ভিন্নভাবে করব। তো আমার আগে চুলার রান্নাগুলো শেষ হোক, এটা আমার প্রসেসিং করতে একটু সময় লাগবে। হালকা একটু দিয়ে আমি পানিটা ফেলে দিচ্ছি। এই তো এটা সুন্দর ভিজে থাকবে এখন। তো কাজ কিন্তু একটা একটা সেরে আসতেছি, আবার এটার কাছে আসতেছি। তো এই তো মোটামুটি এটা কিন্তু একটু কষে আসছে। হালকা একটু পানি দিয়েছিলাম যাতে পুড়ে না যায়। তো এইভাবে কিন্তু কষিয়ে নিলে খুব সুন্দর একটা কালার আসে। তো আমি এখন একটু ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে চুলাটা বাড়িয়ে দিব। এতে হালকা একটা মাখা মাখা ঝোল থাকবে, আর মাছটাও ভিতরে সব কিছু ঢুকবে, মাছটাও হয়ে যাবে। মাছটা হোয়াইট কালার কেন লাগতেছে বুঝলাম না, সাদা সাদা লাগতেছে। তো এটার ফাইনাল লুক যখন দেখবো তখন নিশ্চয়ই এটার চেহারা চেঞ্জ হয়ে আসবে। এই তো ঢাকনা দিয়ে দিই, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে শাকের অবস্থা দেখেন, শাকে কিন্তু দেখেছেন আমি কিন্তু কোনো দিইনি, কী বলে, হলুদ মরিচের গুঁড়া এই টাইপের কিছু দিইনি, জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর ওই যে আমার যে কি বলবো, রসুন আর পেঁয়াজ একটু কালার হয়েছে, ওই কালারের কারণে এটার কালার চেঞ্জ। তো আমার হলুদ মরিচ আর দেওয়া লাগলো না। তো এটা আমি এবার চুলাটা বাড়িয়ে দিয়েছি।
এতে ঝোলটা খুব দ্রুত টেনে যাবে। আর আলুটা কি অবস্থা দেখি, আলুটা আরেকটু সিদ্ধ হবে। ঠিক আছে, আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিই। যেভাবে চিকেনটাকে ইয়ে করে নিব ভেবেছিলাম ওইভাবে করে নিচ্ছি। যে বড় বড় ব্রেস্টের 4টা পিস থাকে, ওই 4টা পিস আমি নিয়েছি। তো আমার এতগুলো লাগবে না, এগুলো আমি অন্য একটা কাজে লাগানোর জন্য এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এটা বক্সে করে আমি ফ্রিজে একটু ম্যারিনেট করে রেখে দিব। এভাবে আমি মাঝে মাঝে করি। ইচ্ছা আছে একটু পাস্তা রান্না করব, তো পাস্তার সাথে এই মাংসটা ইউজ করব। আর এই মাংসটাকে আমি একটু ভালো করে যেভাবে করে নিচ্ছি। তো আপনারা চাইলে আমি যেটা করতে চাচ্ছি সেটা ইয়েতেও করতে পারেন, ব্লেন্ডার মেশিনও করে নিতে পারেন। তো আমি আর ব্লেন্ডারে যাচ্ছি না, যেহেতু অল্প একটু মাংস, মানে ব্রেস্ট পিস 2টা পিস নিয়েছি, জাস্ট একটু চিকেন ফ্লেভার আসার জন্য। আর গতকালই চিকেন খাওয়া হয়েছে, আর আজকে এইভাবে খাচ্ছি। আর বাবুর আব্বু একটা কচু নিয়ে আসছে, যেটা মাটির নিচের, এটা উল কচুও না, এটা কী যেন বলে আমি ঠিক জানি না। এটা এর আগেও আমি রান্না করেছি, খুব টেস্টি হয় এই রান্নাটা। তো ওটা ওর বাবা বলেছিল যে গরুর মাংস দিয়ে রান্না করতে, তো গরুর মাংস দিয়ে ওটা রান্না করব, তাই আজকে আর চিকেন ওইভাবে করছি না। ভেজিটেবলটা সাথে থাকলে খেতে ভালো লাগে। আর আপনি যদি ভেজিটেবল অনেক টেস্টি করে রান্না করতে পারেন তাহলে তার কথাই নেই। তো ঠিক আছে, আমি প্রসেসিংটা শেষ করে রান্নাটা শুরু করি, তো আপনাদের সাথে একটু শেয়ার করব কীভাবে রান্না করছি। এই তো হাঁড়িটা ধুয়ে মিল্কটা বসিয়ে রেখেছিলাম, হতে হতে অনেকটুকু শুকিয়ে গিয়েছে, মানে অনেকখানি কমে গিয়েছে বলতে পারেন। এই তো তো লাস্ট একটু চুলার আঁচটা বাড়িয়ে একটু ইয়ে করে নিচ্ছি। তো চুলাটা নিভিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ ধরে হচ্ছিল এবং হতে হতে অনেকটুকু কমে গিয়েছে। আর এদিকে আমি এই তো চিকেনটা কি বলে এটাকে কিমা করে নিয়েছি। কিমা করে নিয়ে তারপর এটাকে বাটিতে নিলাম। বাটিতে নিয়ে এখানে আমি কি ইউজ করছি সেটা আসলে দেখানো সম্ভব হয়নি, অফ ক্যামেরায় নিয়ে ফেলেছি। তো আমি পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এই তো আমি অলরেডি দিয়েছি কিছুটা, আর একটু দিলাম, প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর এটা তেলের উপরে ভাজলে ভালোই লাগবে। আর আমি রসুন যেহেতু পেস্ট করা ছিল না, একটু থেতলে নিয়েছি এভাবে। তো শুরুতেই আমি একটু রসুন পেস্ট দিয়ে দিব, যাতে এটাতে সুন্দর একটা রসুনের ফ্লেভার আসে। আর এখানে কী কী দিয়েছি একটু বলে দিই। এখানে আমি নর্মালি যা যা ইউজ করি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর আদা রসুন পেস্ট দিয়েছি 1.5 টেবিল চামচ করে। যেহেতু আমি এই যে পটলটার মধ্যেও এটা কাভার করা যায়, যাতে আমি একসাথে এখানে নিয়ে ফেলেছি। তারপর আমি দিয়েছি একটু টক দই। তো এই তো খুব বেশি আইটেম আর কিছু দিচ্ছি না। এই যে রসুনের সুন্দর একটা ফ্লেভার আসবে, রসুনটাকে একটু হালকা ইয়ে করে নিলাম। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমি কিন্তু একটু লেবুর রস, লেবু চিপে দিয়েছি, আর সয়া সস দিয়েছি কিছুটা, বলতে পারেন একদম সামান্যই দিয়েছি। তো আমি এখান থেকে আরেকটু রসুন দিয়ে দিচ্ছি। তো এটা একটু সফট হয়ে আসুক। কিমাটা কিন্তু একেবারে মিহি হয়নি, এই যে দেখেন একটু চাকা চাকা থেকে গেছে। আর আমি এটা তো মোটামুটি এখন কষে আসলো, আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল আর চিকেনের ভিতরে যে লবণটা দিয়েছি, আমি আসলে লবণটা যাতে চিকেনে ঢুকে না যায় এই জন্যই শুরুতে পটলটাও দিয়ে দিলাম। তা আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ
যত সুন্দর করে হয়ে যায় রান্না করে নিব। এই যে মিষ্টি কুমড়োর তরকারিটা দেখেন, একদম ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। মানে আজকে সব কিছু একটু বেশি মাখা মাখা টাইপের। তো আশা করি বাবু আব্বু পছন্দ করবে, খেতে ভালো লাগবে। আর এই তো শাকটা, মনে হচ্ছে আমি লাল শাক দিয়ে রান্না করেছি, আসলে তো এটা লাল শাক ছিল না, এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটাও মনে হচ্ছে যে একটু রসুন আর পেঁয়াজের ফোড়নটা একটু কালার চলে আসাতে আলু প্লাস শাক দুটোই কালার হয়ে গিয়েছে। তো ঠিক আছে, আমরা আবার ফিরে যাই ওখানে। তো এই তো আমার পটলটা কিন্তু হচ্ছে, সাথে চিকেনটাও হয়ে যাচ্ছে। আর এটা চুলার আঁচ বাড়িয়ে দিলে সুন্দর করে কষে আসে, দেখতেও ভালো লাগে। দেখেন কত সুন্দর লাগছে। এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে, আপনারা এভাবে রান্না। আগে অবশ্য আমি এই যে পটলগুলোকে গোটা রেখে তারপর পটলের ভিতর থেকে বিচিটা বের করে আমি চিকেনটাকে একটা পুর তৈরি করে নিয়েছিলাম। আলাদা পেঁয়াজ, আমি কিন্তু ভুলে পেঁয়াজ দিইনি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আমি এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। তো আমি যেহেতু তখন পেঁয়াজ দিইনি, তো এখন আমি এই কাঁচা পেঁয়াজগুলো দিচ্ছি। আমার মনে হচ্ছিল যে আমি কি যেন দিইনি, আর এই কাঁচামরিচগুলো দিচ্ছি। তো এখন এটাকে আমি একটু ঢেকে রান্না করে নিব, তারপর এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু কোনো গরম মশলা দিচ্ছি না, গরম মশলার ফ্লেভারটা সব তরকারিতে ভালো লাগে না, যেহেতু আদা রসুন পেস্ট দিয়েছি, জিরের গুঁড়া দিয়েছি। আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না। পেঁয়াজ রসুন এগুলোর ফ্লেভারই কিন্তু তরকারি খেতে ভালো লাগে। সাথে এই যে কাঁচামরিচ দিলাম। তো চুলার আঁচটা কমিয়ে এটা সম্পূর্ণ হওয়ার জন্য ওয়েট করি। তো আমি যে মাংসটা এখানে রেখেছিলাম, ওখানে একটু টক দই, একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখতেছি পটলটা একেবারে ভাজা ভাজা হয়ে আসছে, চিকেনটা সহ। মানে একটু হালকা ঝোল দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, ওটা শুকিয়ে এসছে। তো একটু তলা লেগে লেগে যাচ্ছে, আমি চুলার আঁচটা আরও কমিয়ে দিই। শীত শীত গন্ধ থাকবে না পটলের, কারণ এই যে লাস্ট মুহূর্তে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এটার কারণে ওই সিদ্ধ গন্ধটা আপনার কাছে লাগবে না। আপনি একটু এভাবে করে একদম চুলার আঁচ কমিয়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার মতো করে করবেন। যেহেতু লাস্টের দিকে তেলটা একদম ভেসে আসে, তখন কিন্তু তেলের উপরে ভাজা হয়। দেখেন তেলটা কিন্তু ভেসে আসছে, তেলের উপরে কিন্তু এখন ভাজা হচ্ছে সুন্দর করে। তো আমি আরেকটু ঢেকে রাখি, আর একটু লবণটা চেক করি। না, লবণ ঠিক আছে, পারফেক্ট। তো এটা কীভাবে ম্যারিনেট করি এটা দেখাচ্ছিলাম আপনাদের। তো এই তো এখানে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এভাবে ঢালতে গেলে বেশি হয়ে যায় নাকি, এজন্য ভয় এভাবে ঢালতেছি। তো যাই হোক, একটা নির্দিষ্ট পরিমাণ মতো দিয়েছি। তো আমি যেহেতু টক দই দিয়েছি, এখানে লেবুটা দিচ্ছি না এখন, যখন রান্না করব বাকিটুকু তখন মিক্স করে নেব। তো এটা এখানে একটু মরিচের গুঁড়া দিব, দিয়ে আর সামান্য একটু লবণ দিব, দিয়ে আমি মেখে রেখে দিচ্ছি। তো এইভাবে আপনারাও ম্যারিনেট করে রাখতে পারেন। বিভিন্ন জিনিস রান্নার সময় দেখা যায় এই জিনিসগুলো আমাদের কাজে লাগে। তো ঠিক আছে, আমি এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। তো পটলের দোলমার এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এইভাবেও রান্না করতে পারেন, আবার পুরটা ভিতরে দিয়েও রান্না করতে পারেন। তো শর্টকাট ওয়েতে আমি মনে করলাম যে এভাবে রান্না করি, এটা খেতেও ভালো লাগে। চাইলে হালকা ঝোল রাখা যায়, কিন্তু আমি একটু আজকে ভাজা ভাজাই করে ফেলেছি। অনেক সুস্বাদু হয়েছে, আমি একটু ছেঁকে নিয়েছি অফলাইনে। তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, আশা করি ওর বাবাও পছন্দ করবে। তো এরপরে কি করছি দেখাই আপনাদের। তো এই তো আমার কাপগুলোকে ধুয়ে নিয়ে ফেলেছি এখানে। মানে এটা এটা তো আমার কাপ, এটাতে আমি খাই, আর এটাতে বাবুর আব্বু খায়। যেহেতু বাবুর আব্বু এখন বাসায় নেই, তাই আমি আর বাবু খাচ্ছি। আর একটু চিনি না দিলে ভালো লাগবে না মনে হয়, তাই একটু চিনি দিচ্ছি। আর এটা একটু লাল লাল চিনি, কিন্তু এই চিনিটা বাবুর আব্বু কিন্তু লাল চিনি আনে, একটু ওই বয়ামের নিচে পড়ে গিয়েছিল, তাই মনে হচ্ছে হোয়াইট কালারও কিছুটা মিক্স আছে। তো একটু হরলিক্স বানাবো, কাজ করতে করতে খুব টায়ার্ড লাগতেছে, খুব খারাপ লাগতেছে, মনে হলো যে একটু হরলিক্স বানিয়ে খাই, বাবুকেও দিই।
ও অবশ্য ঘুমিয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠেছে, তো ওকে একটু হরলিক্স বানিয়ে দিই। ও হরলিক্সটা খেতে খুব পছন্দ করে। তো অন্যদিন হরলিক্স কিন্তু আমি গরম পানি দিয়ে বানাই, আজকে যেহেতু মিল্কটা গরম করেছি তাই ভাবলাম মিল্ক দিয়ে বানাই। আমাদের মেয়েদের কিন্তু কাজ করতে করতে শরীরের এমন হাল অবস্থা হয়, নিজের খেয়াল নিজে না রাখলে কিন্তু দেখা যায় 2 দিনও বিছানা থেকে ওঠা সম্ভব হয় না। আমার ছেলে কিন্তু এই মিল্কটা দিয়ে খেতে চায় না, তারপরে আজকে দিই বিসমিল্লাহ বলে। ওকে আমি বেশিরভাগ পাউডার মিল্কটা দিয়ে দিই, ও এটা দিয়ে খেতে চায় না। তো যাই হোক, বাবুর আব্বু খেতে চাইলে বাবুর আব্বুকে দিব। আর একবার মিল্ক গরম করার পর এটা কিন্তু 2-3 বার গরম করলে আর কিছুই থাকে না। তা আমি কিন্তু আমরা মানুষ কম, সেই হিসেবে মাত্র 500 গ্রাম ফুটিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিই। আমি কিন্তু খুব সুন্দর করে এভাবে নাড়তে পারি, দেখেন নাড়ার শব্দটা কি সুন্দর শোনা যাচ্ছে। তো এটা যদি চকলেট হরলিক্স হতো খুব সুন্দর একটা কালার আসতো, যেহেতু এটা এমনি নর্মাল হরলিক্স, সে কালারটা আসে না। আমার ভালোই লাগে শীতে চকলেট হরলিক্স কফি এগুলো খেতে। আর বাবুর আব্বুকে বলেছিলাম কালকে একটু বন নিয়ে আসছে, বনগুলো সিসমি দেয়া এত বেশি, সাথে তো বনের মধ্যে ইয়া আছে, কি বলে, তো যাই মা ছেলে হরলিক্স খাই আপনাদেরকে সাথে নিয়ে। এই তো আমার হরলিক্স রেডি। আর আমার ছেলে কি করে দেখেন, কি করো তুমি? কি করছো? করছোটা কি দেখি, হাতে কি, হাতে কি দেখি। দেখাবে না এখন, দেখালে যদি সবাই জেনে যায় এই জন্য দেখাবে না। দেখি বানের প্যাকেটটা বের করো তো, ওটা রাখো, ওটা একপাশে রাখো, রেখে বানের প্যাকেটটা বের করো তো। আমরা বান দিয়ে এই যে ইয়ে দিয়ে খাবো, হরলিক্স দিয়ে খাবো। গুড। এই তো আমি যখন গরম লাগে তখন এই জিনিসটা এখানে রেখেছি, কারণ সরাসরি এর মধ্যে দাগ পড়ে যেতে পারে, তাই আমি এটার উপরেই রাখি। আর এখন চলে যাচ্ছি টেবিলে। এই তো তোমার হরলিক্স, এটা আমার। চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি আর বানটা বের করি। তো যে বনের কথা বলেছিলাম, এই দেখেন কি পরিমাণে সিসমি, তারপর এটার ভিতরে কিন্তু ফাঁকা জায়গাটা কই, এই তো ক্রিমও আছে। তো এই ক্রিম বনটা আমার খুব পছন্দ, একদিন নিয়ে আসছিল বাবুর আব্বু, আমি বলেছি যে আরেকদিনও নিয়ে আসো, আমার খেতে খুব ইচ্ছে করতেছে। তো এটার উপরে কিন্তু সিসমিও আছে, পাশাপাশি বাদাম কুচিও দেখতে পাচ্ছি। তো আমার এই সিসমি দেওয়াটা আমার বেশি পছন্দ। আর হরলিক্স দিয়ে খাই। আর উনি কী করে দেখেন, ওনার খাওয়ার থেকে বেশি কি ওকে দেখানো যাবে না, ও দেখাতে পছন্দ করে না। ও কি হবে। তো ঠিক আছে, আপনাদের সাথে আজকে অনেক টাইম স্পেন্ড করছি, কিভাবে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে আমি এভাবে খেতে খুব পছন্দ করি, এই যে ভিজালাম আর কামড় দিয়ে খাবো। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমার ইয়াসমিন মিথিকাস ক্রিয়েশনস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সবসময় থাকবেন আশা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তাকাও, আল্লাহ হাফিজ বলো। বাই বাই। ওর কিন্তু পরীক্ষা চলতেছে, তো সবাই ওর জন্য দোয়া করবেন। অবশ্য পরীক্ষা আর একটা বাকি না, আর কয়টা পরীক্ষা বাকি? একটা। সেটা কি এখানে তাকিয়ে বলো? ড্রয়িং। কিন্তু সে ড্রয়িং না করে কি করছে, মোবাইলে কি দেখতেছে দেখি, একটু দেখাই। গেমস, মোবাইলে গেমস নিয়ে আসছে। চিন্তা করেন, পোলাপান এখনকার দিনে কাবিল হয়ে গেছে, এখনই সে গেমস নিয়ে আসছে। গেমস নিজে নিজে ডাউনলোড করে নিয়ে আসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।